সেদিন যদি একটু দয়া করতি আমাকে, তবে কি খুব বেশি ক্ষতি হয়েছে তো বল? নিজের সর্বশক্তি ক্ষয় করলো এই তিনজনের পেছনে। এবার শুভা ক্লান্ত, খুব ক্লান্ত লাগছে তার, আর পাচ্ছে না তাদের আঘাত করতে। পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে। রিহান এসে শুভাকে ধরে বলল, তোমার কাজ শেষ, এবার আইন দেখবে এদের। রিহানের বলা কথাটুকু স্পষ্ট শুনতে পেল না শুভা। তার আগে অচেতন হয়ে পড়ল সে। রিহান শুভাকে জাপটে ধরে নিজের ফোন থেকে কাউকে কল করলো। কলটা রিসিভ হওয়ার সাথে সাথে রিহান বলল, আমাদের কাজ শেষ, আলো জ্বালিয়ে দাও। তোমাদের ম্যাডাম অচেতন হয়ে পড়েছে, তাকে নিয়ে অন্ধকারে নেমে যাওয়া যাবে না। আর হ্যাঁ, ওদের সোজা লকআপে ভরে দিবে, সাথে কিছু খেতে দিও, আমি সকালে আসছি। কলটা কেটে দিল। মুহূর্তের মধ্যেই পুরো বাড়িটা আলোয় চকচক করে উঠল। রিহান শুভাকে পাজা কোলে নিয়ে নিচে নেমে এসে গাড়িতে বসিয়ে দিয়ে শুভার অচেতন মুখটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে গাড়িটা স্টার্ট করলো নিজের বাসার উদ্দেশ্যে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে শুভা, ঠিক একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, নির্বিকার হয়ে। তার মুখে কোনো কথা নেই, কি বলতে বা কি বলা উচিত সেটাও বুঝতে পারছে না সে। শুভার সদ্য ঘুম থেকে ওঠা চোখ দুটো একটা ফটো ফ্রেমে আটকে রয়েছে। শত চেষ্টা করেও সরাতে পারছে না চোখ জোড়া। সেও ভাবতেও পারেনি যে তাকে তার সবচেয়ে প্রিয় মানুষটিও এভাবে মিথ্যে বলবে বা তাকে এতটা ধোঁয়াশার মধ্যে রাখবে। শুভার ঘুম ভেঙেছে খানিকক্ষণ হলো। তার ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে রিহানের পাশ থেকে উঠে ড্রয়িং রুমে এসেছে, ভেবেছে হয়তো ফিরোজা আর রিন্তি ঘুম থেকে উঠে গিয়েছে। কিন্তু এখানে এসে সে কাউকে দেখতে পেল না, কারণ এখনও খুব ভোর, এত তাড়াতাড়ি কেউ ওঠে না এখানে। তবে শুভা তাদের কাউকে দেখতে না পারলেও ফ্রেমবন্দি একটি ফটো দেখতে পেয়েছে। সেটা সামনেই এখনো দাঁড়িয়ে গভীরভাবে ভাবছে সে। ফটোটি রিহানের, তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সেই ফটোটিতে রিহানের গায়ে পুলিশের ইউনিফর্ম, যা দেখে শুভা বাক্যহীন হয়ে গিয়েছে। ধীর পায়ে এগিয়ে গিয়ে ফটো ফ্রেমটি হাতে নিয়ে তাতে হাত বুলালো খুব কাছ থেকে। খেয়াল করলো ডান পাশে পকেটের ঠিক ওপরেই নেম প্লেট, তাতে লেখা রিহান। পুনরায় ফ্রেমটি সেখানে রেখে এক দৌড়ে নিজের রুমে চলে এলো। ঘুমিয়ে রয়েছে রিহান, এখনও ওঠা নামগন্ধ নেই। শুভা বিছানার কাছে গিয়ে রিহানের ওপর থেকে এক টানে চাদরটি সরিয়ে নিল। রিহানের গায়ে কিচ্ছু নেই, পুরো উন্মুক্ত বুকটা, ধবধবে সাদা বুকের ঠিক মাঝখানে কালো কুচকুচে একটা তীর, নজর কাড়ার মতো। যে কোনো মেয়ে দেখলেই লোভী হয়ে পড়বে তাতে ঠোঁট জোড়া ছুঁয়ে দিতে। তবে এই মুহূর্তে শুভার তেমন কিছুই হলো না। রিহানের বুকের ওপর হাত দুটো রেখে হালকা করে ধাক্কা দিয়ে বলতে শুরু করলো, এই জলদি ওঠো, জরুরি কথা আছে, ওঠ বলছি। তুমি কিভাবে আমাকে এত বড় মিথ্যা বলতে পারো? আমি তো কখনো তোমাকে মিথ্যে বলিনি। যখন যা জিজ্ঞেস করেছো সব সত্যি বলেছি। তাহলে তুমি কেন এমন করলে? ওঠো না। রিহান হালকা নড়ে চড়ে অন্যদিক ঘুরে গেল। তা দেখে শুভা বেশ রেগে গিয়ে আবারও বলতে শুরু করলো, ভালোভাবে বলছি ওঠো, নয়তো কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। তাড়াতাড়ি উঠতে বলেছি কিন্তু। আমি এক্ষুনি গিয়ে পানি এনে তোমার গায়ে ঢেলে দিব। ওঠো বলছি। তাতেও কোনো কাজ হলো না। শুভা তার মতো করে ডেকে যাচ্ছে। ওইদিকে রিহান নিশ্চিন্তে ঘুমাচ্ছে। শুভা পুরো রুমে চোখ বুলালো, তবে তেমন কিছু পেল না যা দিয়ে রিহানের ঘুম ভাঙানো যায়। নিজে নিজেই চিন্তা করে দেখলো, এখন যদি এখানে পানি নিয়ে এসে ঢেলে দেয় তাহলে পুরো বিছানা ভিজে যাবে। তাহলে এখন কি করবে? আর এদিক সেদিক না ভেবে রিহানের একটি হাত নিজের কাছে টেনে এনে তাতে বসিয়ে দিল এক কামড়। মুহূর্তের মধ্যে লাফিয়ে উঠল রিহান। শুভা ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। রিহান তার কামড়ে দেওয়া জায়গায় হাত বুলাতে বুলাতে বলল, তোমার যদি খিদে পেয়ে থাকে তাহলে গিয়ে খাবার খাও, আমাকে কেন কামড়াচ্ছ? শুভা কিছু না বলে রিহানের হাত ধরে টানতে শুরু করলো। রিহান বিছানা থেকে নেমে বলল, কি হয়েছে তোমার, এভাবে টানছো কেন? আমার সাথে চলো। আচ্ছা যাব, কিন্তু কোথায় যাব সেটা তো বলো। ড্রয়িং রুমে চলো। দাঁড়াও, ফ্রেশ হয়ে আসি। আর তুমিও তো এখনো ফ্রেশ হওনি। ফ্রেশ হতে হবে না, তাড়াতাড়ি এসো। ওকে, তাহলে গেঞ্জিটা পরি। না, তোমাকে যেতে বলেছি কিন্তু। ওখানে মানুষজন আছে, এভাবে কিভাবে যাব বলো? কেউ নেই, আর একটা কথা বলে খবর আছে। রিহান চুপচাপ শুভার সঙ্গে ড্রয়িং রুমে গেল। চট করে শুভা রিহানের হাত ছেড়ে গিয়ে সে ছবিটি নিয়ে এসে রিহানের হাতে দিয়ে কান্না ভেজা গলায় বলল, এটা কি? তুমি এতদিন আমাকে মিথ্যে কেন বলেছো? শুধু তুমি নও, দাদি, রিন্টি, সবাই আমাকে মিথ্যা বলেছে। আমি এতবার করে রিন্টিকে জিজ্ঞেস করেছি, তবুও সত্যি বলেনি আমাকে। কেন? আর তোমার এমন কি দরকার হয়েছিল নিজের আসল পরিচয় গোপন করার? বলো বলো আমাকে, কেন মিথ্যে বললে সবাই? রিহান শুভার দুই বাহুতে ধরে নিয়ে সোফায় বসিয়ে দিল। আর সে শুভার সামনে হাঁটু গেড়ে বসে বলতে শুরু করলো, শোনো সোফা,
আমি চেয়েছিলাম প্রথম দিনই তোমাকে আমার আসল পরিচয় দিতে, তবে সেদিন আমি তোমার সাথে কথা বলে বুঝতে পারি যে তুমি কতটা ঘৃণা করো পুলিশদের, এমনকি তুমি নিজের মুখে বলেছ। আমি সেদিন ভেবেছিলাম আমি যদি তোমাকে বলি যে আমি একজন পুলিশ অফিসার, তাহলে তুমি আমাকে কোনো কথাই বলবে না। কিভাবে কি হয়েছিল, কারা যুক্ত ছিল, এসব কিছু বলতে না তুমি, এটা আমি শিওর। এমনও হতে পারতো আমি পুলিশ বলে তুমি হসপিটাল থেকে পালিয়ে যেতে। আমি চাইছিলাম না তোমার আর আমার মধ্যে একজন পুলিশ এবং একজন ভিকটিমের সম্পর্ক থাকুক। তবে তখন আমি এটাও কিন্তু চাইছিলাম না যে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকুক। আমি শুধু চেয়েছি তোমার আর আমার মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠুক, যাতে তুমি মন খুলে কথা বলতে পারো আমার সাথে। তোমার কি ভালো লাগে বা কি খারাপ লাগে সেসব নির্দ্বিধায় বলতে পারো আমাকে। আর সেটাই হয়েছে আমাদের মধ্যে। তুমি সবসময় তোমার ভালো লাগা খারাপ লাগা আমাকে বলেছো, তারপর আস্তে আস্তে ব্যাপারটা অন্যদিকে চলে যায়। আর হ্যাঁ, আমি কিন্তু দাদি আর রিন্তিকে নিষেধ করেছিলাম তোমাকে কিছু না বলতে। এখানে তাদের কোনো প্রকার দোষ নেই। এই হলো কাহিনী। আমি খুব দুঃখ পেয়েছি। রিহান শুভার গাল দুটো টেনে দিয়ে আদুরে গলায় বলল, ও লে আমার সোনা বউলে, আসো আদর করে দেই। লাগবে না, যাও তুমি। চলো দুজনে যাই। ভালো লাগছে না আমার, তুমি যাও তো। কেমন লাগছে? মাথা যন্ত্রণা করছে এখনো? না, তবে মাথাটা খুব ভারী ভারী লাগছে। চলো ফ্রেশ হবে ইলা, এখনই উঠে চা বানাবে সবার জন্য। তারপর গরম গরম এক কাপ চা খেলে ঠিক হয়ে যাবে। ইলাকে আগে তো কখনো বলনি তার কথা। ইলা খুব মিষ্টি একটা মেয়ে, খুব মিশুক, সবার সাথেই কথা বলে। তুমি দেখো একদিনের মধ্যেই তোমার সাথে ওর ভালো বন্ধুত্ব হয়ে যাবে। আসলে রিন্তি তো সবসময় বাসায় থাকে না, আমিও তো থাকি না। দাদি একা থাকে বাসায়, তাই ইলা দাদির সাথে থাকে, তার দেখাশোনা করে, আবার সংসারের কাজকর্ম করে। আমি ওকে বলেছিলাম সংসারে কাজের জন্য অন্য কাউকে রাখবো, তবে ও বারণ করেছে, তাই আর আমিও কিছু বলিনি। ও আচ্ছা, তাহলে ভালোই হলো, আমি সারাদিন গল্প করতে পারবো। হ্যাঁ, আর কাজ কি তোমার? চলো এবার সবাই উঠে যাবে এখনই। আমাদের যদি এখানে দেখে তাহলে বাজে হয়ে যাবে ব্যাপারটা। কেন? আমরা কি এমন করেছি? মাথা তো খালি, ওসব বুঝবে না। আচ্ছা, ও আমাদের বিয়েতে যায়নি কেন? কে যায়নি কেন? কার কথা বলছো? ইলার কথা বলছি। ইলিয়ার মা খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি, তাই ও যায়নি। আমি বলেছিলাম, কিন্তু কোনো সন্তান কি পারে নিজের মাকে অসুস্থ রেখে আনন্দ করতে? ইলা ওর মায়ের কাছে ছিল কয়েকদিন, গতকাল রাতেই এসেছে বাসায়। বুঝলাম। তাহলে এবার চলুন। শুভা সোফা ছেড়ে উঠে নিজেদের রুমের দিকে যেতে যেতে প্রশ্ন করল, আমরা কাল কখন এসেছি বাসায়? গভীর রাতে। আমার কিছু মনে নেই কেন? আমি সকালে উঠে ভেবেছিলাম হয়তো আমরা সেই ঘুটঘুটে অন্ধকার বাড়িটায় থেকে গিয়েছি, কিন্তু এদিক ওদিক খুঁজে দেখি এটা অন্য বাড়ি। তুমি তখন জ্ঞান হারিয়ে ফেলেছিলে, যার কারণে তোমার কিছু মনে নেই। আল্লাহ কি একটা মাথা দিয়েছে, সামান্যতেই কাজ করা বন্ধ করে দেয়। এরকম হয় শোভা, এটা অস্বাভাবিক কিছু নয়। মানুষ যখন অতিরিক্ত চিন্তিত থাকে বা কোনো একটা ব্যাপার নিয়ে উত্তেজিত হয়ে পড়ে, সাথে ভয় কাজ করে, তাহলে খুব সহজেই জ্ঞান হারিয়ে যায়, বুঝলে? হ্যাঁ বুঝলাম। নিজেদের রুমে চলে এসেছে তারা। শুভা গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। রিয়ান হাতে তোয়ালে নিয়ে ওয়াশরুমের দরজা পর্যন্ত গিয়েছে। তখনই শুভা ডাকলো, এই শোনো শোনো, জরুরি একটা কথা আছে, এদিকে এসো জলদি। শুভার কথায় গুরুত্ব দিয়ে রিহান এগিয়ে এলো তার দিকে। রিহান কাছে আসা মাত্রই তার কোমর জড়িয়ে ধরে আবার আয়নার দিকে তাকিয়ে শুভা বলল, দেখো আমাদের দুজনকে কি সুন্দর লাগবে, তাই না? শুভার মুখে এমন বাচ্চাদের মতো কথা শুনে মুচকি এসে রিহান বলল, হ্যাঁ, সুন্দর তো লাগবেই, কারণ এখানে আমার সুবাসিনী আছে তো। তুমি সুন্দর, তাই তোমার পাশে দাঁড়িয়ে আমাকেও সুন্দর লাগছে। আবার কখনো যদি সিয়াম আর তার বন্ধুদের সাথে দেখা হয় তাহলে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। তাদেরকে কেন ধন্যবাদ জানাবে? মাথা ঠিক আছে তো নাকি? সব ঠিক আছে আমার। তাদেরকে এই কারণে ধন্যবাদ জানাবো যে আজ তাদের এমন কাজের জন্যই আমি তোমাকে পেয়েছি। তারা যদি আমার সাথে এমনটা না করতো, না হলে আমি তোমাকে কোথায় পেতাম? আজ যদি সিয়ামের সাথে আমার সম্পর্ক না হতো তাহলে তো আমি ঢাকাতেই
আসতাম না। আর তো তোমার সাথে পরিচয় দূরে থাকুক। ওরা বেশ করেছে, আমার সাথে এমন করেছে, অন্তত এসবের বিনিময়ে তোমাকে তো পেয়েছি, এতেই অনেক। সুভার চোখে মুখে স্পষ্ট ভেসে উঠেছে রিহানকে নিজের করে পাওয়ার আনন্দ। আজ সুভার চোখ দুটোতে একদম পরিষ্কার দেখা যাচ্ছে রিহানের জন্য ভালোবাসা। রিহান চট করে সুভাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে মাথায় একটা চুমু দিয়ে বলল, এভাবে বলে না। শুভ আসলে আল্লাহ আমাদের দুজনকে এক করে রেখেছিল, তাই যে কোনো মূল্যে আমরা এক হতামই। বুঝতে পেরেছো সোনা পাখি? না, আমি কিছু বুঝতে পারিনি, আমি কিছু বুঝতে চাইও না। ঠিক আছে, এখন তাহলে আমাকে ছেড়ে গিয়ে ফ্রেশ হয়ে এসো যাও। তুমি তো আগে যাবে। আমার ইম্পর্টেন্ট একটা কল আসবে, আমি ভুলে গিয়েছিলাম সেটার কথা। এখন তুমি যাও, আপাতত আমি কথা বলে নিই। তুমি বেরোলে বরং আমি যাব। ও হ্যাঁ, তুমিও তো জরুরি কথা বলবে বলেছিলে, বললে না তো? কি কথা? ওই তো আয়নায় আমাদের সুন্দর লাগে সেটাই। এটাই তোমার জরুরি কথা ছিল? হ্যাঁ। পাগলি একটা, যাও চটপট। শুভা মুচকি এসে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। আর রিহান ফোনটা হাতে নিয়ে বসলো সেই জরুরি কলের অপেক্ষায়। ইলার হাতে হাতে তাকে নাস্তা বানাতে সাহায্য করলো শুভা। ইতিমধ্যে তাদের অনেক দূর চলে গিয়েছে, সেই থেকে এখনো পর্যন্ত অনেক গল্প করেছে তারা দুজন। ডাইনিং টেবিলের ওপর সব খাবার দাবার সাজিয়ে শুভা ফিরোজাকে ডাকতে তার রুমে চলে গেল। সেখানে গিয়ে দেখে রুম ফাঁকা, ফিরোজা নেই। চট করে সেই রুম থেকে রিন্তির রুমে গিয়ে দেখলো বিছানায় বই নিয়ে বসে আছে রিন্তি। শুভাকে দেখে একগাল হেসে বলল, কি ব্যাপার ভাবি, কাউকে খুঁজছে নাকি? হ্যাঁ, দাদিকে খুঁজে পাচ্ছি না। একটু আগেই দেখেছিলাম, কিন্তু এখন দেখছি না। টেবিলে নাস্তা দেওয়া হয়েছে, তুমিও এসো খেতে। দাদি তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছে। শুভা চোখ দুটো রসগোল্লার মতো করে রিন্তির দিকে তাকিয়ে বলল, কি বলছো এসব? দাদির বয়ফ্রেন্ড আছে? রিন্তি হো হো করে হেসে বলল, আরে ভাবি, সিরিয়াসলি নিও না, আমি মজা করেছি। আসলে দাদি রোজ সকালে নিচে হাঁটতে যায়, অবশ্য এখন তার ফিরে আসার সময় হয়ে গিয়েছে। তাহলে তুমিও চলে এসো। আমার কত পড়া বাকি গো ভাবি। সেই তো বই নিয়ে বসেই আছো, পড়ছো না তো? তাহলে চলো। রিন্তির হাত ধরে টানতে টানতে ডাইনিং টেবিলের কাছে নিয়ে এলো। এর মধ্যে রিহান, ফিরোজা তারাও চলে এলো। সবাই মিলে খেতে শুরু করলো। খাওয়ার মাঝে হঠাৎ ফিরোজা বলে উঠল, তা কেমন কাটলো রাত? রিহান খাওয়া বাদ দিয়ে শুভার দিকে তাকাতেই শুভা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। পাশে থাকা রিন্তি আর ইলা মুখ টিপে টিপে হাসছে। ফিরোজা কারো কোনো উত্তর না পেয়ে আবারও প্রশ্ন করলো, কি হলো বলছিস না কেন? কেমন কেটেছে একটু বল শুনি। রিহান বুঝতে পারলো তার দাদি উত্তর না পাওয়া পর্যন্ত চুপ থাকবে না, তাই গলা খ্যাকারি দিয়ে বলল, কাল বাসায় আসতে অনেক দেরি হয়েছে, তার উপর আবার শুভা অচেতন অবস্থায় ছিল। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। আর কোনো প্রশ্ন করো না দাদি। তার মানে সারা রাত ঘুমিয়ে কেটেছে, তাই তো? হ্যাঁ তাই। শোন দাদু, সময়ের কাজ সময় শেষ করতে হয়, বুঝতে পেরেছিস কি বলছি? আহা দাদি, এবার থামো, আশেপাশে মানুষ আছে। তাতে কি হয়েছে? দুদিন পর রিন্তির বিয়ে দিব, এরপর ইলার বিয়ে দিব, তাহলে সমস্যা কোথায়? কোথাও কোনো সমস্যা নেই দাদি, তুমি তো বলেছিলে খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। ঠিক আছে, বলবো না, খা, পেট ভরে খা। হো হো করে হাসলো রিহান। বাকি খাবারটুকু চুপচাপ খেয়ে নিয়ে ফিরোজা আর রিন্তি ড্রয়িং রুমে গিয়ে বসলো। ইলা সবকিছু গুছিয়ে সেও খেতে বসে গেল। রিহান অফিসে যাওয়ার জন্য তৈরি হতে গিয়েছে। শুভা এখানে ফিরোজার সাথেই বসে আছে। হঠাৎ কলিং বেল বেজে উঠতেই রিন্তি গিয়ে দরজা খুলে দিয়ে দৌড়ে এসে ফিরোজার পাশে মুখ ভার করে বসতেই সে জিজ্ঞেস করলো, কি হলো? কে এসেছে? তুই দৌড়ে এলি কেন? আর তোর মুখ ভার কেন? এখনই তো ঠিক ছিল, হঠাৎ কি হলো? মা এসেছে, দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। আমার ভয় করছে দাদি। কিসের ভয়? সে কি বাঘ নাকি ভাল্লুক যে আমাদের খেয়ে ফেলবে? চল দেখি কি জন্য এসেছে। ফিরোজা রিন্তির হাত ধরে উঠে সদর দরজার দিকে গেল, সাথে শুভা। দরজার ওপাশে দাঁড়িয়ে সাপের মতো রেগে ফোঁসফোঁস করছে। ফিরোজা গিয়ে শান্তভাবে জিজ্ঞেস করলো, কি হয়েছে রাইমা? এত রেগে আছো কেন? আর কি জন্য এসেছো তুমি? রাইমা গলায় খুব তেজ দিয়ে বলল, কোথায় আপনার নাতি? তাকে ডাকুন। কিভাবে কথা বলছো তুমি? আমার নাতি মানে সে কি তোমার ছেলে নয়? সেই সব কথা বাদ দিন, আগে ওকে ডাকুন, তারপর কথা হবে। কি এমন কথা আছে ওর সাথে? আমাকে বলো তুমি, আমি শুনতে চাই। আমি রিয়ানকেই বলতে চাই, ও আসুক, তারপর সবাই জানতে পারবেন। তুমি বাইরে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি না করে ভেতরে এসে শান্ত হয়ে কথা বলো। এখান দিয়ে অনেক মানুষ যাতায়াত করবে, তারা এসব শুনলে কি ভাববে বলো তো?
ফিরোজার কথায় রাইমা ভেতরে ড্রয়িং রুমে এলো। রিন্তি গিয়ে ডেকে নিয়ে এলো রিহানকে। রাইমাকে দেখে বেশ চটে গেল সে। একইভাবে রাইমাও আরও চটে গিয়েছে রিহানের সামনে এসে বলল, তোর সাহস কিভাবে হয় আমার ছেলেকে জেলে ঢুকানোর? তোর রাগ আমার সাথে, কিন্তু আমার ছেলের সাথে কেন এটা করলি? ওসি হয়েছিস বলে কি যা ইচ্ছা তাই করবি তুই? 2 দিন ধরে আমার ছেলেকে আটকে রেখেছিস, কিচ্ছু খেতে দিসনি, তারপর এত মারধর, অবশেষে কিনা জেলে। রিহান বাদে বাকিরা হাঁ করে তাকিয়ে আছে রাইমার দিকে। তারা কথার আগামাথায় কিছুই বুঝতে পারছে না। তবে শুভা একটু একটু বুঝতে পেরেও হিসাব মেলাতে সক্ষম হচ্ছে না। রিহানের গায়ে পুলিশের ইউনিফর্ম, সে একদম তৈরি অফিসে যাওয়ার জন্য। এর মধ্যেই রাইমা এসে ঝামেলা শুরু করে দিল। রিহান কোনো ভনিতা ছাড়াই বলল, আপনি যেহেতু আমার কাছে এসেছেন, আশা করি সব জেনে শুনে এসেছেন। আর যদি সব কিছু জেনে শুনে এসে থাকেন, তাহলে তো আপনার এত দাপট দেখানোর কথা নয়। আপনি কি আদৌ বুঝতে পারছেন আপনার কুলাঙ্গার ছেলে তার বন্ধুদের সাথে হাত মিলিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে? আমি সব কিছু জানি, শুনেছি। যদি কারো জীবন নষ্ট করেও থাকে তাহলে সে আমার কাছে আসতে পারত। আচ্ছা, ধরলাম সে আপনার কাছে গিয়েছে, তা আপনি তখন কি করবেন? আপনার করণীয় কি সেটা বলুন। সে আমার কাছে যদি যেত তাহলে আমি তাকে এত টাকা দিতাম যে তার বাকি জীবনের জন্য চিন্তা করতে হতো না। সারা জীবন পায়ের উপর পা তুলে নিশ্চিন্তে খেত। ব্যাস, এতটুকুই আপনার করণীয়? সামান্য কিছু টাকায় মানুষের জীবন চলে যায়, আর সে যে তার নারীত্ব হারিয়েছে, সে বেলায় আপনি কি বলবেন? তোকে কত টাকা ঘুষ দিয়েছে সেই মেয়ে, যার কারণে তার চামচামি করছিস? মুখ সামলে কথা বলুন। যদিও আপনার কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করি না। আপনি শুধু আজ নয়, সেই ছোট থেকে দেখে আসছি আপনি সব সময় আপনার নিজের দিকটাই বুঝতে পারেন। শুনলাম তুই নাকি বিয়ে করেছিস, তাও আবার সেই ধর্ষিতা মেয়েকে। তোমার রুচি দিনকে দিন এতটা নিচে নামিয়ে যাবে ভাবতে পারিনি। তা কথাই সেই নষ্টা মেয়েকে ডাকো দেখি। রাগে হাতের চোয়াল শক্ত হয়ে গেল রিহান। এখানে তার মা না হয়ে যদি কোনো ছেলে মানুষ থাকতো তবে এর উচিত জবাব দিয়ে দিত, কিন্তু তা আর হলো না। রিহান দাঁতে দাঁত চেপে বলল, আপনি এখনও সুস্থ শরীরে এখানে দাঁড়িয়ে আছেন কারণ আপনি সম্পর্কে আমার মা হন। যদিও আমি মানি না আপনাকে মা হিসেবে, তবে সত্যিটা তো আর অস্বীকার করতে পারি না। আপনার ভালো হবে মুখে লাগাম টেনে কথা বলুন, নয়তো আমি এটাও ভুলে যাব যে আমি একদিন আপনার গর্ভে ছিলাম। রিহান ফিরোজার পেছন থেকে শুভাকে বের করে নিয়ে এসে রাইমার সামনে দাঁড় করিয়ে রাইমার দিকে দেখিয়ে দিয়ে বলল, এই যে ইনি সিয়ামের মা। গতকাল রাতে যে জানোয়ারটাকে নিজের হাতে পিটিয়ে সেই গুণধর ছেলের মা ইনি, বুঝলে? রাইমা এবার চিৎকার করে বলল, খবরদার রিহান, তুই আমার ছেলের ব্যাপারে এভাবে কথা বলবি না। নিজের বউয়ের সামনে ভালো সাজার ইচ্ছে, তাই না? আর এই মেয়ে, তোর লাজ লজ্জা বলতে কিছু নেই? এত কিছু হয়ে যাওয়ার পরও কেন বেঁচে আছিস? মানুষকে এই মুখ কিভাবে দেখিয়ে বেড়াচ্ছিস তুই? মরতে পারিস না? আমার এক ছেলেকে জেলে ঢুকিয়ে আবার আরেক ছেলের ঘরে এসেছিস তার জীবনটা ধ্বংস করতে। এতক্ষণ শুভা একদম চুপচাপ ছিল, তবে এবার আর চুপ থাকতে পারল না। রাইমার জবাবটা তার মুখের উপর দিয়ে দিল। আমার কেন লজ্জা করবে? আমি কি কাউকে ধর্ষণ করেছি? করিনি তো, তাহলে আমি কেন লজ্জা পাবো? লজ্জা তো তাদের পাওয়া উচিত যারা অসহায় মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে। লজ্জা তো তারা পাবে যারা বাবা মায়ের আদর্শ ভুলে গিয়ে মানুষের সাথে খারাপ আচরণ করে। লজ্জা তো তারাই পাবে যারা ঘরে মা বোন রেখে অন্য মেয়েদের সাথে অসভ্যতা করে। আর আমার মরার কোনো প্রশ্নই ওঠে না। কার জন্য মরবো আমি? সেই জানোয়ারগুলোর জন্য? যদি মরার হয় তাহলে তাদের মরার উচিত যারা পাপ করেছে, অন্যায় করেছে। আমি না করেছি পাপ আর না করেছি অন্যায়। আর হ্যাঁ, আপনার ছেলেকে আমি জেলে পাঠাইনি। সে জেলে যাওয়ার জন্য কাজকর্ম করেছিল বিধায় তাকে জেলে ঢোকানো হয়েছে, ব্যাস। খুব কথা বলতে জানিস তুই, তাই না? আমার ছেলে তোর সাথে যা কিছু করেছে একদম ঠিক কাজ করেছে। তোর মতো একটা মেয়ের সাথে এমনটাই করা উচিত। তবে ভাবিস না, খুব শীঘ্রই আমি আমার ছেলেকে জেলের বাইরে নিয়ে আসব। তারপর যে তোর কি হাল করবে আমার ছেলে, তুই শুধু অপেক্ষা কর। শুভা মাথা নিচু করে নিল। এবার রিহান বলতে শুরু করলো, আপনার স্পর্ধা দেখে অবাক হচ্ছি আমি। আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীকে হুমকি দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। কি করবি তুই? গায়ে হাত তুলবি?
না, সেটা করতে পারবো না। তবে এমন অনেক কিছুই আছে যা আমি করতে পারি। সে তোর যা ইচ্ছা কর, তবে আমার ছেলের গায়ে যদি আর একটা আঁচল লাগে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। রাইমা অগ্নিদৃষ্টিতে এক এক করে সবার দিকে তাকিয়ে হুড়মুড়িয়ে বেরিয়ে গেল বাসা থেকে। সে চলে যেতেই রিহান শুভাকে ভরসা দিয়ে বলে, উনি এরকমই, সবসময় খুব পাওয়ার নিয়ে চলাচল করে। তুমি কিছু ভেবো না, আর দুশ্চিন্তা করো না। একদম সবসময় মাথায় রাখবে, জীবনের যে কোনো পরিস্থিতিতে আমি তোমার পাশে আছি এবং থাকবো। তবে তোমার বলা প্রত্যেকটা কথাই আমার ভালো লেগেছে। এভাবেই নিজের মনে সাহস রাখবে, কারো কথায় ভেঙে পড়া চলবে না। একটা কথা সবসময় মনে রাখবে, তুমি ঠিক তো গোটা দুনিয়া ঠিক। আশপাশের মানুষগুলো তোমাকে ভেঙে দেওয়ার অনেক চেষ্টা করবে, তবে ভেঙে পড়ে তাদের জিতিয়ে দেওয়া যাবে না। বুঝতে পেরেছো? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও তুমি। দাদি, রিন্তি আসছি। রিহান বেরিয়ে গেল। রিন্তি এসব ব্যাপার মাথা থেকে বাদ দেওয়ার জন্য সুখাকে নিয়ে প্রত্যেকটা রুম ঘুরিয়ে দেখালো, সাথে বিভিন্ন ধরনের গল্প করলো। সারাদিন খুব ভালো কেটেছে বাসার সবার সাথে, বিশেষ করে রিন্তি আর ইলা। ওদের দুজনের সাথে তো খুব কথা বলেছে সুভা। এখানে এসে নিজের বয়সী দুটো মেয়ে পেয়ে খুব ভালো সময় পার করছে সে। রিন্তি আর ইলা আছে বলে সময়টা ভালো কেটেছে, নয়তো খুব বোরিং লাগতো। বেশ রাত হয়েছে, সবাই খেয়ে শুয়ে পড়েছে, শুধু শুভা বাদে, কারণ রিহান এখনও বাসায় ফেরেনি। সে ফিরলে দুজন একসাথে খাবে বলে বসে আছে। শুভা নিজের ফোন টিপছিল, হঠাৎ রিহানের মেসেজ পেয়ে ফোনটা রেখে এক হাতে শাড়ির কুচি ধরে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। শুভাকে শাড়ি পরা অবস্থায় দেখে রিহান মুচকে এসে বলল, কি ব্যাপার পাগলি, আজ শাড়ি পরেছো? তোমার তো শাড়ি পরলে অসুবিধা হয়, তাহলে কেন পরলে? আমার অসুবিধা হয়, তবে তোমার তো ভালো লাগে, তার জন্য পড়েছি। তুমি কিভাবে জানলে আমার ভালো লাগে? আমি ঠিক জানি না, আন্দাজ থেকে বলেছি। তুমি তো আমাকে প্রথম উপহার হিসেবে শাড়ি দিয়েছিলে, তাই ভাবলাম তোমার ভালো লাগে। একদম ঠিক ভেবেছো, এবং তোমাকে খুব মিষ্টি লাগছে দেখতে। ধন্যবাদ। আচ্ছা, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি টেবিলে। সবাই খেয়েছে? হ্যাঁ, এতক্ষণে হয়তো ঘুমিয়েও গিয়েছে। তুমি খেয়েছো? না। কেন? তোমাকে বলেছিলাম তো আমি কখন বাসায় ফিরবো তার কোনো ঠিক ঠিকানা নেই। এরপর থেকে আমার জন্য অপেক্ষা না করে খেয়ে নিবে, ঠিক আছে? না, ঠিক নেই, তুমি যাও তো তাড়াতাড়ি। রিহানের পিঠে ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দিয়ে টেবিলে খাবার নিয়ে বসলো। এর মধ্যে রিহান এসে গেল। দুজনে একসাথে খেয়ে দিয়ে নিজেদের রুমে চলে এলো। রিহান দরজাটা লাগিয়ে দিয়ে একগুচ্ছ লাল গোলাপ শুভার দিকে এগিয়ে দিয়ে বলল, আমার ব্যক্তিগত ফুলটার জন্য কিছু গাছের ফুল নিয়ে এসেছি। শুভা হাসি মুখে রিহানের হাত থেকে ফুলগুলো নিজের হাতে নিয়ে ফুলগুলো থেকে সুবাস নিয়ে সেখান থেকে একটা গোলাপ বের করে বাকিগুলো ড্রেসিং টেবিলের ওপর রেখে দিয়ে হাতে থাকা সেই একটা ফুল রিহানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোমাকে এতগুলা ভালোবাসি। রিহান একগাল হেসে ফুলটা শোবার হাত থেকে নিয়ে বলল, আমিও যে তোমাকে এতগুলো ভালোবাসি। রিহান সুভার চুলের খোপাটা খুলে দিয়েই চট করে তাকে পাজা করে তুলে আলতো করে বিছানায় শুয়ে দিয়ে নিজের গা থেকে গেঞ্জিটা খুলে ছুঁড়ে ফেলল। সুভা চোখের পাতা দুটো বুজে নিল। রিহান শাড়ির আঁচলটা সরিয়ে নিয়ে সুভার আঙুলে নিজের আঙুল গুজে দিল। পুরো শরীর শীতল হয়ে গিয়েছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে, শরীরে পর্যাপ্ত শক্তিটুকুও নেই। রিহান যত কাছে যাচ্ছে ততই দুর্বল হয়ে পড়ছে সুভা। ঠোঁটজোড়া থরথর করে কাঁপছে। রিহান আর দেরি না করে সেই কাঁপা কাঁপা ঠোঁটজোড়া ডুবিয়ে দিল নিজের ঠোঁটে। ধীরে ধীরে রিহানের স্পর্শ গভীর হতে লাগলো। আজ সুভার কোনো আপত্তি নেই, কোনো আফসোস নেই, কোনো চিৎকার নেই। আজ বাঁচার জন্য একদমই ছটফট করছে না। সে নিজেও যেন সুখ খুঁজে পেয়েছে, তাই কোনো বাধাও দিচ্ছে না, বরং সমানভাবে তাল মেলাচ্ছে রিহানের সঙ্গে। পাখিদের গুনগান শুনে ঘুম ভাঙল সুভার, তবে সে বিছানা ছেড়ে উঠতে পারছে না, কারণ রিহান তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রয়েছে। সুভার মাথাটা রিহানের এক বাহুর ওপরে, অন্য হাতে পিঠ জড়িয়ে ধরেছে খুব শক্ত করে। কয়েকবার হাত সরানোর চেষ্টা করেও ব্যর্থ হলো সে। মাথাটা হালকা উঁচিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। 7:45 বেজে গিয়েছে, আর মাত্র 15 মিনিট বাকি আছে। এর মধ্যে সবাই নাস্তা করতে চলে আসবে। ফিরোজা যদি ডাইনিং টেবিলে রিহান আর সুভার উপস্থিতি না পায়, তবে আজও লজ্জায় ফেলে দেবে গতকালের মতো। রিহানের হাতটা পিঠের ওপর থেকে সরাতে চাইল, কিন্তু সুভা হাতটা নড়াচড়ি করতে পারছে না। তো সরাতে কি? একজন মানুষ ঘুমন্ত অবস্থায় কিভাবে এত শক্ত করে ধরতে পারে? মানুষ ঘুমালে তো তার দুনিয়ার কোনো হেলদোল থাকে না। তবে কি রিহান ঘুমায়নি?
জেগে থেকে ইচ্ছে করে এভাবে আটকে রেখেছে শুভাকে, কিন্তু ওদিকে তো দেরি হয়ে যাচ্ছে। শুভা খেয়াল করলো রিহান মুচকি হাসছে। এতটা না, তবে বোঝা যাচ্ছে যে সে হাসছে, তার মানে সে ইচ্ছে করে এসব করছে। শুভা মিনিট দুয়েক চুপ থাকার পর রিহানের ঠোঁট জোড়া কামড়ে ধরলো। চট করে চোখ মেলে তাকালো রিহান। তার চোখ দুটো দেখেই বুঝতে পারা যাচ্ছে যে তার ঘুম বেশ খানিকক্ষণ আগেই ভেঙে গিয়েছে, আর এতক্ষণ ঘুমের ভান ধরেছে। শুভা ছেড়ে দিল। ঠোঁট লাল হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে খুব ব্যথা পেয়েছে, তবে রিহানের মুখে তেমন কোনো চিহ্ন নেই। মুখে স্পষ্ট ভালো লাগার ছাপ দেখা যাচ্ছে। রিহান শোভার দিক থেকে চোখ সরিয়ে উপরের দিকে তাকিয়ে ভঙ্গি করে বলল, ইয়া আল্লাহ, আপনি কি এই রেখেছিলেন আমার ফাটা কপালে রোজ সকালে বইয়ের কামড় খেয়ে ঘুম থেকে জাগ্রত হওয়া? শুভা খিলখিল করে হেসে রিহানের গাল টেনে বলল, তুমি তো আল্লাহর কাছে মিথ্যে বললে, কারণ এখন তো তুমি ঘুমিয়েছিলে না, শুধু ঘুমের ভান করেছিলে, তাই তো কামড়ে দিয়েছি। ইচ্ছে ছিল অভিনেতা হব, কিন্তু দেখেছো তো আমি একদম কাছে অভিনয়ে, তাই করতে পারিনি। তবে তুমি কিভাবে বুঝলে আমি জেগে আছি? তুমি তো একটু একটু হাসছিলে। মগা কোথাকার! মানুষ যখন ঘুমের ঘোরে স্বপ্ন দেখে তখনই হাসে, বুঝলে? তুমি ফেল করেছো। তুমি নিজেই মকা, কারণ ঘুমের ঘোরে কোনো মানুষ এত শক্ত করে কিছু ধরে রাখতে পারে না। আমি পাশ করেছি। দুজনেই হাসতে শুরু করলো। এর মধ্যে রিহান আরো শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরলো। শুভা চোখ বুজে নিল। রিহান তার মুখটা গুজে দিল শুভার গলায়। এ যেন এক ঘোর লাগা মুহূর্ত, তবে সেটা বেশিক্ষণ টিকলো না। হঠাৎ দরজায় কড়া নাড়ল। রিন্তি আর চেঁচিয়ে বলল, কি হলো ভাইয়া? ভাবি, তোমরা ঠিক আছো? আমি সেই কখন থেকে ডাকছে, তোমরা তো কোনো সাড়া শব্দই করছো না। ভেতরে দুজনেই চমকে উঠল। রিন্তির বলা সেই কখন থেকে ডাকছে শুনে রিহান ছেড়ে দিতেই তড়িঘড়ি করে উঠে বসে ঘড়ির দিকে তাকালো। 8:35 বেজে গিয়েছে। শুভার চোখ দুটো যেন কপালে উঠে গেল। সে করতে চেয়েছিল কি, আর তার সাথে হলো কি? শুভা রাগী চোখে তাকিয়ে রিহানের উদ্দেশ্যে বলল, এসব কিছু তোমার জন্য হয়েছে। যদি আজ দাদি লজ্জা দেয় তাহলে তোমার খবর আছে। আমি একদম বেগুন ভর্তা বানাবো তোমাকে। হায় আল্লাহ, কি কি যে বলবে দাদি। কিছু বলবে না, আর যদি বলেও তাহলে আমি আছি তো, আমি উত্তর দিয়ে দিব। আপাতত তুমি রিন্তিকে বলো আমরা আসছি। শুভা একটু নিচু হয়ে বোঝার চেষ্টা করলো রিন্তি এখনো আছে কিনা দরজার ওপাশে। আবারও কড়া নাড়ল। এবার শুভা গলা খেঁকড়ে দিয়ে বলল, রিন্তি তুমি যাও, আমরা আসছি এক্ষুনি। ঠিক আছে, জলদি আসো। রিন্তি চলে গেল। শুভা চটপট ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করতে করতে বলল, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি যাচ্ছি। ওকে। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। ফিরোজা আর রিন্তি নাস্তার সামনে নিয়ে বসে আছে। শুভাকে দেখতে পেয়ে ফিরোজা বলল, কি ব্যাপার, এত দেরি হলো কেন? তুই কিন্তু নতুন বউ, তাই একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করিস। বউরা এত বেলা পর্যন্ত স্বামীর সাথে বিছানায় থাকে না। এটা যদি কেউ শুনতে পায় তাহলে তারা নিন্দা জানাবে, বুঝতে পারলি? শুভা মাথা নিচু করে বলল, আর কখনো এমন হবে না দাদি, আমি এরপর থেকে সকাল সকাল উঠে যাব। ঠিক আছে, আমাদের সময় ফজরের নামাজ আদায় করে আর ঘুমানো যেত না। সেই থেকে যে সংসারের কাজকর্ম শুরু করলাম, কাজ যেন শেষই হতো না। বিশাল বড় সংসার ছিল। তোর দাদারা 6 ভাই ছিল, আর বোন 4 জন। আমার শ্বশুর শাশুড়ি, আমি, মোট 13 জন মানুষ ছিল, আর তাদের জন্য 3 বেলা রাঁধতে হতো। এখন গ্যাস আছে, আর তখন মাটির চুলা ছিল, খড়কুটো জোগাড় করে রাঁধতে হতো। এখন তো কাজ করার জন্য আলাদা করে মানুষ রাখা হয়, কিন্তু তখন বাড়ির বউয়েদেরই সবকিছু করতে হতো। অবশ্য নিজের কাজের মানুষ রাখার সামর্থ্য ছিল, কিন্তু এটা নাকি তাদের বংশের নিয়ম ছিল যে বাড়ির সব কাজ বাড়ির বউরা করবে, তাতে বাড়ির মেয়েরাও হাত লাগাতে পারবে না। এখন যেমন আমরা চাল কিনে খাচ্ছি, আর তখন ধান সিদ্ধ করে রোদে শুকিয়ে আবার সেগুলো ঢেকি ছাটা করে ভাত রান্না হতো। ক্ষেত থেকে টাটকা সবজি আর পুকুর থেকে তরতাজা মাছ, কি যে মজা লাগতো তখন। এখন তো সব পাওয়াই যায় না, সবকিছু ফরমালিন যুক্ত, তাই খেতে স্বাদ নেই। ক্ষেতের কাজ করার জন্য আমার শ্বশুর অনেকগুলো মানুষ রাখতো, কখনো 10 জন, কখনো 15 জন। এদের জন্য বড় হাঁড়িতে রাখতে হতো, আর বাড়ির এক পাশে বড় একটা চুলা ছিল, সেখানেই রাঁধতাম। শুভা, রিন্তি আর ইলা গালে হাত দিয়ে খুব মনোযোগী হয়ে শুনছে ফিরোজার কথা। এবার শুভার একটা কথা জানার কৌতূহল হলো, তাই সে জিজ্ঞেস করলো, সকল কাজ তুমি একা কেন করতে দাদি? তুমি তো বললে দাদা ভাই ছিল 6 জন, তাহলে তাদের বউ বা তোমার শাশুড়ি কোনো কাজ করতো না?
তোদের দাদা ছিল পরিবারের বড় সন্তান, সেই সুবাদে আমি পরিবারের বড় বউ।